বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। দর্শক, 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ স্বপ্ন দেখে নতুন বাংলাদেশের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নতুন বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র মেরামতে 6টি কমিশন গঠন করে এবং এই 6টি কমিশন প্রথম 3 মাস কাজ করে তারা এবছরের শুরুর দিকে তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং এই 6টি কমিশন এর প্রধানদেরকে নিয়েই গঠিত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, যে কমিশনের সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তার আরও ব্যস্ততা থাকার কারণে এই কমিশনের সার্বিক দেখভাল এবং নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আমাদের আজকের অতিথি অধ্যাপক আলী রিয়াজ। আপনাকে স্যার ধন্যবাদ আজকের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। স্যার, একটা বড় ভূমিকা দিলাম, এবার ছোট্ট করে একটু প্রশ্নটা করি। আমি ঐকমত্য কমিশনের গঠনের প্রক্রিয়াটি বলেছি, এখন এই ঐকমত্য কমিশনের কার্যক্রম কোন পর্যায়ে আছে? প্রথম দফার আলোচনা কবে শেষ হবে? দ্বিতীয় পর্বের আলোচনা কবে শুরু হবে? ঐকমত্য কমিশনের কাজ শুরু হয় ফেব্রুয়ারির 15 তারিখ। আমাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 6 মাস, অর্থাৎ 15ই আগস্টের মধ্যে আমাদের দায়িত্ব সম্পাদন করতে হবে। তারই অংশ হিসেবে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিকভাবে যোগাযোগ করি, তাদের কাছে সমস্ত রিপোর্ট পৌঁছে দেওয়া হয় এবং পরবর্তীতে তাদের সাথে আলোচনার সুবিধার্থে আমরা 5টি কমিশনের সারাংশ স্প্রেডশিট আকারে তাদেরকে দিই। তারই ভিত্তিতে তারা মতামতগুলো দেন এবং অন্যান্য বিষয়েও তারা মতামত দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা 15ই মার্চ থেকে আলোচনা শুরু করেছি। আমরা আশা করছি যে এই মে মাসের 20 তারিখের মধ্যে আমরা আশা করছি হয়তো শেষ করতে পারবো প্রাথমিক পর্যায়ের আলোচনা, এবং তারপরে আমরা একটু পর্যালোচনা করে দ্বিতীয় ধাপের আলোচনাগুলো আমরা শুরু করব। এখন পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয়ে তারা তাদের লিখিত মতামত দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা আলাপ আলোচনা অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পেরেছি। যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভেতরে এবং নিবন্ধনের বাইরে আপনারা কতগুলো দলের সঙ্গে এই আলোচনা করছেন এবং কাদের সঙ্গে করছেন না? আমরা আলোচনা করছি সব মিলে প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত 32টা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি। আমরা প্রাথমিকভাবে 39টি দলের সঙ্গে যোগাযোগ করেছিল, তার মধ্যে 2টি দল পরে দুটো জোটে যুক্ত হয়, 37টি দলে দাঁড়িয়েছে এবং তার ভিত্তিতেই আমরা এই আলোচনাটায় অগ্রসর হয়েছি। যারা গত 16 বছর ধরে ফ্যাসিবাদী শাসনকে সমর্থন করেছেন, কাজ করেছেন, তার পক্ষে অনুকূলে কাজ করেছেন, বৈধতা প্রদান করেছেন, এবং বিশেষ করে গত বছর জুলাই আগস্ট মাসে যারা প্রত্যক্ষভাবে এই হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত ছিলেন বা সমর্থন করেছেন তাদেরকে আমরা বাদ দিয়েছি, এবং বাদ দিয়ে যারা আসলে কোনো না কোনোভাবে গত 16 বছরের গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন, আমরা সেসব রাজনৈতিক দলের সাথে কথা বলার চেষ্টা করেছি। যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের জুলাই সনদটির একটি দাবি ছিল এবং জাতীয় ঐকমত্য কমিশনও একটি জাতীয় সনদের দিকে আগাচ্ছে। তো একসঙ্গে একটু ক্লিয়ার করবেন স্যার, এই জুলাই সনদ এবং জাতীয় সনদ এটি একই কিনা এবং এটি কত দিনের ভেতরে আপনারা তৈরি করতে পারবেন বলে আশা করছেন? কারণ আমরা শুরু থেকেই আপনাকে দেখছি যে এই সনদে সবাইকে ঐক্যমত করার জন্য আপনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তো দুটি সনদ একই কিনা? কেননা আমরা ইতিমধ্যে দেখেছি যে আইন উপদেষ্টা তিনি বলেছেন যে ছাত্রদের দাবির প্রেক্ষিতে যে আগামী 30 কার্য দিবসের মধ্যে এটি শেষ হবে। তো এটি নিয়ে একটু স্যার জানান। এটা দুটো জিনিস। প্রথম কথা হচ্ছে আন্দোলনের অগ্রভাগে যে শিক্ষার্থীরা ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, তারা দাবি করেছিলেন গত বছরের শেষ দিক থেকেই, তারা বলছিলেন একটা প্রক্লেমেশন, জুলাই প্রক্লেমেশনের কথা। এই আন্দোলনের লক্ষ্য কী, কী অর্জন করতে চেয়েছেন, কী পটভূমিকায় এই আন্দোলন, তার একটা প্রক্লেমেশনের কথা। এবং সেই প্রক্রিয়ায় সরকারের সঙ্গে আলোচনাটা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে, কিছুটা অগ্রসর হওয়ার পরে যে কোনো কারণেই হোক সেটা আসলে স্থবির হয়ে পড়ে। এখন সেটার কথাই বলছেন আইন উপদেষ্টা যে সেটা আগামী 30 কার্য দিবসের মধ্যে হবে। আর আমরা যেটা চেষ্টা করছি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, সেটা হচ্ছে এটা জাতীয় সনদ। এটাকে যদি জুলাই মাসে হয় তাহলে জুলাই সনদও বলা যেতে পারে। আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে সংবিধান সহ বিভিন্ন সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে তার ভিত্তিতে একটা রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের একটা আপনার রোডম্যাপ বলতে পারেন,
একটা বলতে পারেন যে আমরা কতগুলো সুনির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে চাচ্ছি যেগুলোতে সংস্কার করতে হবে। যিনি রাষ্ট্র পরিচালনায় যাবেন বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন তার প্রতিশ্রুতি হচ্ছে এইগুলি তারা করবেন, এগুলি তারা করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে। তারপরে সেটা কীভাবে বাস্তবায়ন করবেন, বিভিন্নটার বিভিন্ন পথ পদ্ধতি থাকবে। যেমন ধরুন সংবিধানের ক্ষেত্রে অনেক কিছুই থাকবে যেগুলো আসলে নির্বাচনের মধ্য দিয়ে একটা সংসদ তৈরি করার। এখন সেই সংসদ কি গণপরিষদ হবে, নাকি জাতীয় সংসদ হবে, নাকি সংবিধান সংস্কার পরিষদ জাতীয় সংসদ হবে, এটা রাজনৈতিক দলরা নিজেরা আলোচনা ঠিক করতে পারে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বিশেষ কোনো প্রস্তাব নেই। স্যার, এই চার্টারটা কবে নাগাদ শেষ হতে পারে এবং প্রকাশ করা হতে পারে? আমরা আশা করছি যে অগাস্টের 15 তারিখের যে নির্ধারিত সময় তার আগে সেটা আমরা সম্পন্ন করতে পারবো, এবং সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব জুলাই মাসে করার জন্য। কারণটা হচ্ছে যে জুলাই মাসের যেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই জায়গাটা এসেছি, সেই জায়গাটাকে যেন একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসা, যে আমরা যেন প্রতি বছরই আমরা স্মরণ করতে পারি যে আমরা শুধুমাত্র ফ্যাসিবাদী শক্তির পরাজয় এবং ফ্যাসিবাদী শাসকের পলায়ন নয়, আমরা একটা রাষ্ট্র কাঠামো সংস্কারের ব্যাপারেও ঐক্যবদ্ধ হয়েছি, রাষ্ট্র সংস্কারের জায়গায় আমরা একমত হতে পেরেছি। এইটা আমাদের লক্ষ্য। তবে মেয়াদ তো অগাস্টের 15 পর্যন্ত। আমি আশা করছি যে রাজনৈতিক দলগুলো যদি আমরা আলোচনাটা দ্রুত অগ্রসর করতে পারি, যেভাবে আমরা এগোচ্ছি, আমি আশা করছি জুলাই মাসে পারা যাবে। স্যার, এটা কি দ্বিতীয় পর্বের আলোচনার শেষে এটা করার প্ল্যান? কবে শুরু হবে দ্বিতীয় দফা? দ্বিতীয় পর্বের আলোচনাটা শুরু হবে হচ্ছে 20 তারিখের মধ্যে যদি আমরা প্রাথমিক পর্বের আলোচনা শেষ করতে পারি, তারপর একটু সময় নিতে হবে কী হতে পর্যালোচনা। আমরা সেগুলো করছি এখনই, কিন্তু আবার একটা বড় পিকচার তো তৈরি করতে হবে। সেটা হয়ে গেলেই আমরা যদি মে মাসেই পারি, আমরা চেষ্টা করব মে মাসের মধ্যেই আবার দ্বিতীয় পর্যায়ের আলোচনা। আপনি যেটা জিজ্ঞাসা করছেন দ্বিতীয় পর্যায়ের পরেই কি আমরা একটা চার্টার তৈরি করতে পারবো, রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে আসেন, বিভিন্ন মৌলিক বিষয়গুলো নিয়ে যদি আলোচনার ক্ষেত্রে আমরা এক ধরনের অগ্রগতি অর্জন করি, তাহলে জুলাই মাসেই হবে। তবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে অগাস্টের 15 তারিখের নির্ধারিত সময়ের পরে কখনোই যাওয়া হবে না। এই সনদে সবগুলো দল ঐক্যমত্যে আসতে পারবে কিনা, আর যদি না আসতে পারে কোনো কারণে, সেক্ষেত্রে আগামীর বাংলাদেশে কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? যে কোনো পরিবর্তনের মধ্যে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দুটোই থাকে, এখনও আছে। সম্ভাবনা যেমন আছে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে পারবো, নাগরিকের অধিকার সুনিশ্চিত করার মতো একটা ব্যবস্থা তৈরি করতে পারবো, জবাবদিহিমূলক একটা রাষ্ট্রের অন্ততপক্ষে সূচনাটা আমরা করতে পারবো। সেগুলো যেমন সম্ভাবনাগুলো আছে, সেই সম্ভাবনাগুলো অর্জিত হয়েছে অনেক প্রাণের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেকে এখনও আহত অবস্থায় আছেন, এবং শুধুমাত্র গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থান 16 বছরের সংগ্রামের মধ্য দিয়ে আছে, কেউ গুম হয়েছেন, খুন হয়েছেন। তো ফলে সেই জায়গাটাতে আপনি বলছেন যে সকলে আসতে পারবে কি, আমি আশা করি পারবে। আমরা তো এই জায়গায় এইভাবে এসেছি, ফলে ওই সম্ভাবনাটা তৈরি হয়েছে। চ্যালেঞ্জগুলো কি? চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন মতপথ তো থাকবে, একটা গণতান্ত্রিক সমাজে ভিন্ন ভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, রাজনৈতিক দল থাকবে, দলের আদর্শগত অবস্থানের ভিন্নতা থাকবে। তো সেটা হচ্ছে চ্যালেঞ্জ এগুলোর মধ্যে একটা জায়গায় আসে, সব বিষয়ে এক জায়গায় আসা তো যাবে না, এটা আশা করে লাভ নেই। কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য যেন এদেশে আবারও একটা ফ্যাসিবাদী শাসন তৈরি না হয়, যেন এমন ব্যবস্থা তৈরি না হয় যে মানুষকে গুম খুনের শিকার হতে হবে, এমন ব্যবস্থা যাতে না হয় যে নাগরিকের অধিকার ভুলুণ্ঠিত হওয়ার জন্য ভুলুণ্ঠিত হওয়ার পর তাকে সুরক্ষা করার কোনো রকম বিচারিক ব্যবস্থা নেই, সেগুলো যাতে না হয়, সেইটার জায়গায় তো সকলে একমত আছে, সেই জায়গায় আমরা আসতে চেষ্টা করব। স্যার, কেন বললাম যে যদি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না আসতে পারে সেক্ষেত্রে, কারণ আমরা এর আগেও দেখেছি যখন সংস্কারের উদ্যোগ নেওয়া হয় তখন মানুষের ভিতরে এক ধরনের আগ্রহ তৈরি হয়, নতুন করে দেশকে দেখতে চায়, কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো সংস্কারের ভিতরে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বেড়ান। তো সেই জায়গা থেকে বলছি যে সম্ভাবনা কতটুকু, না হলে কোনো আশঙ্কার জায়গা থাকে কিনা? সম্ভাবনা তো অনেক। কারণ কি জানেন, রাজনৈতিক দলগুলো তো তাদের সংস্কারের ব্যাপারে তাদের আন্তরিকতা এবং তাদের যে কমিটমেন্ট, সেটা তো বলছেন, বারবার বলছেন। কিছু সংশয় সন্দেহ লোকে তৈরি করে, তার কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অভিজ্ঞতা, 90 সালের অভিজ্ঞতার কথা সবাই বলেন, কিন্তু আমি যেটা সবাইকে স্মরণ করিয়ে দিই, 1990 সালের আন্দোলন এত বৃহৎ আকারের ছিল,
90 সালের আন্দোলন ক্ষমতা বদলের কথা বলেছিল, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলেনি। বললে ভালো হতো কিনা করা যেত সে অন্য জিনিস। তখনও যে চুক্তিটা হয়েছিল তাও অনেকটা অগ্রসর করা যেত, কিন্তু সেটা যায়নি। এই অভিজ্ঞতাটা মানুষকে সবসময় মনে করিয়ে দেয় যে না, সম্ভবত আমরা পারবো না। এখনও আমি মনে করি যে 90-এর অভিজ্ঞতা তিক্ত ব্যর্থ অভিজ্ঞতা বলুন, সেটা মনে রাখুন, কিন্তু এখনকার বাস্তবতাটা মনে রাখুন যে এটা অর্জন করতে হবে আমাদের। আমরা সংশয়বাদী না হয়ে বরঞ্চ আশাবাদী হই এই বিবেচনার থেকে যে আমাদেরকেই করতে হবে। তাহলে আসুন আমরা হতাশ না হয়ে আমরা বলি যে আমরা করতে হবে। স্যার, আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। স্যার, আপনার কাছে যে বিষয়গুলো নিয়ে জানছিলাম, আরেকটি বিষয় একটু জানতে চাই। কেউ বলছে সংবিধান পুনর্লিখন, কেউ বলছে এই সংবিধানের ভেতরে থেকেই সংশোধনের মধ্য দিয়েও মৌলিক পরিবর্তন সম্ভব। এই সংবিধানের থেকেই কি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ কিংবা নতুন ধরনের যে আমরা রাজনৈতিক সংস্কৃতি বা গণতন্ত্রায়ন দেখতে চাই সেটি সম্ভব, নাকি আসলেই পুনর্লিখন দরকার? আমি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে 22-23 বছর ধরে পড়াচ্ছি, সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে আমার ব্যক্তিগত মতটা আমি আপাতত বলবো না। এটা আমি কারণ আমি একটা দায়িত্বে আছি এবং এটা আমার একার মত নয়। সংস্কার কমিশন যখন তৈরি করা হয়েছে সেখানে 9 জন সদস্য ছিলেন। এখনও যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরুন একটা কমিশন, ঐকমত্য কমিশন 7 জনের, সকলের মিলিত চিন্তাটার বলার কথা আমার। সেদিক থেকে আমি বরং সেইভাবেই বলি, আপনাকে রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন করতে হবে। সংবিধানের মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো সংশোধন করতে হবে। সেটার প্রক্রিয়াটা রাজনীতিবিদরাই ঠিক করুন যে কোনটা তারা করে এই সংবিধানকে এমন জায়গায় নিতে পারবেন যেখানে ফ্যাসিবাদকে পুনরুত্থান রোধ করা। আমাদের লক্ষ্য হচ্ছে একটা সাম্যের সমাজের সূচনা করা, মানবিক অধিকার, যে মানুষের যে অধিকার আছে, নাগরিকের যে অধিকার আছে সেটা সুরক্ষা করা, মানবিক মর্যাদা নিশ্চিত করা। এগুলি করার জন্য যা করা দরকার সেটা করার জন্য রাজনীতিবিদদের প্রস্তুত থাকা দরকার এবং আমি আশা করি তারা আছেন বলেই তো সংস্কারের কথা বলছেন, তাই না? স্যার, তাহলে সংবিধান মানে পরিবর্তনের জায়গা থেকে যে আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের সঙ্গে কেউ কেউ বলছে একই সঙ্গে গণপরিষদ নির্বাচনও হতে পারে এবং সেই গণপরিষদ নির্বাচনে গণভোটের মাধ্যমে মানুষ পরিবর্তনটি চায় কিনা কিংবা নতুন করে লেখা চায় সেটিও তার মতামত প্রকাশ করতে পারে। স্যার, এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই, এই সুযোগটি কিভাবে হতে পারে? এটা বিভিন্নভাবে হতে পারে। যেমন ধরুন একটা কথা বলি, একটা হচ্ছে যে বিষয়ে জাতীয় সনদ হবে সেই বিষয়গুলোর ব্যাপারে একটা গণভোট হতে পারে যে জনগণ এটা গ্রহণ করছেন। কারণ কি? কারণ জনগণ তাদেরকে বলে দিয়েছে। এটা একটা হতে পারে। আরেকটা কি হতে পারে, আলাদা করে গণভোট না হয়ে সংসদ নির্বাচন হচ্ছে, তখন ওই গণভোটটা হলো পাশাপাশি দুটো ব্যালটে হলো যে আপনি একটা প্রতিনিধি তৈরি করছেন জাতীয় সংসদ, সেখানে গণভোটের মধ্যে দিয়ে আপনি বলে দিচ্ছেন তারা কি করবে, তাই তো? আচ্ছা, আরেকটা কি হতে পারে? আরেকটা হচ্ছে আপনার গণপরিষদ এবং সংসদ একই সঙ্গে হতে পারে। এই সংসদ গণপরিষদ হিসেবেও কাজ করবে, অর্থাৎ সংবিধান যেখানে প্রয়োজন সংশোধন, সংযোজন, বিয়োজন করে পুনর্লিখনের প্রয়োজন হলে পুনর্লিখন করে তার একটা সংবিধান তৈরি করবে। সেই সংবিধানের মধ্যে যদি এই বিধিবিধান থাকে, যেটা আমি মনে করি থাকা দরকার, আমাদের কমিশন যেটা মনে করে থাকা দরকার, সেটা হচ্ছে গণভোট। আপনি যাই তৈরি করবেন সেটা আবার জনগণের কাছে যাবেন, যে বলবেন যে আমরা এই পরিবর্তনগুলো করেছি, আপনারা কি একমত? লোকজন যদি বলে যে হ্যাঁ, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ নাগরিক যদি একমত, সেটা বাস্তবায়িত হবে। ফলে পথ কিন্তু বিভিন্ন রকম। পথ যে একটাই মাত্র পথ এভাবেই করতে হবে তা কিন্তু নয়। রাষ্ট্রপতির ক্ষমতা একটু বাড়ানো, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে একটু ক্ষমতার ভারসাম্য করা, আর্টিকেল 70, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা আছে। আশার দিক কি? এই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোকে অনেকটা কাছাকাছি পর্যায়ে আসছে। আশার দিক হচ্ছে যে সকলে এটা মেনে নিচ্ছেন যে যেইভাবে ক্ষমতার এককেন্দ্রীকরণ ঘটেছিল সেই এককেন্দ্রীকরণের পথ আপনার কোনো না কোনোভাবে শুরু করে ফেলতে হবে। তাহলে আপনার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে হবে যেটা ক্ষমতার ভারসাম্য তৈরি করে। অনেকে বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার বন্টন হলেই হয়ে যাবে। আমি তা মনে করি না।
আমি মনে করি যে ক্ষমতার বন্টন দুটো অফিসের মধ্যে বা দুটো ব্যক্তির মধ্যে হলেই হবে না, আপনাকে প্রাতিষ্ঠানিক অন্যান্য কাঠামোগুলো তৈরি করতে হবে যাতে করে এক ধরনের জবাবদিহিতার ব্যবস্থা থাকে, এক জায়গায় না, এক ব্যক্তির কাছে আরেক ব্যক্তির জবাবদিহিতা না, প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠানের। এবং সেই জন্য একটা বড় প্রয়োজন হচ্ছে একটা স্বাধীন বিচার বিভাগ, যেটা নিশ্চিত করবে যে কোনোভাবে নির্বাহী বিভাগ কোনো অতিরিক্ত কিছু করছে কিনা, কিংবা আইনসভা এমন কোনো আইন পাশ করছে কিনা যা নাগরিকদের অধিকারকেই ক্ষুণ্ণ করে। তারা তো করতেই পারেন। তো সেই সমস্ত কারণে একটা স্বাধীন বিচার বিভাগ দরকার। আবার নির্বাহী বিভাগের একটা নজরদারি ব্যবস্থা করতে হবে কোথায়, একটা তো অবশ্যই বিচার বিভাগ থাকছে, কিন্তু আপনাকে আইনসভার মধ্যে রাখতে হবে যে আইনসভা যেন সবসময় নজরদারিতে রাখতে পারে যে নির্বাহী বিভাগ কী করবে। স্যার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং আপনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য, এই দুইটা জায়গায় নিয়ে কি রাজনৈতিক দলগুলোর বিষয়ে খুব বেশি দূরত্ব আছে? কিছু দূরত্ব আছে, কিন্তু সেটা পরের আলোচনায় পাওয়া যাবে আর কি। আমরা আশা করছি আমরা অগ্রসর হতে পারবো আর কি। 70-এর অনুচ্ছেদ নিয়ে এবং এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এই দুটি নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে দেখছি যে অনেক দ্বিমত আছে। এরকম মানে দ্বিমতের কারণ কি? আর্টিকেল 70-র ক্ষেত্রে যেটা দূরত্ব খুব বেশি নাই, কিন্তু আপনারা যতটা ভাবছেন বাইরের থেকে, আমি কিন্তু ততটা দেখছি না। যেমন ধরুন, অর্থ বিলের ব্যাপারে তো সকলেই এগ্রি করেছে, তাই তো? কেউ কেউ আস্থা ভোটের কথাও যুক্ত করতে বলছেন, কেউ কেউ সংবিধান সংশোধন যুক্ত করতে বলছেন। এগুলো অনেকেই এগ্রি করছেন, এক জায়গায় আসা যাবে। কিন্তু মূল বিষয় যেটা, আর্টিকেল 70 এখন যেভাবে আছে, 70 অনুচ্ছেদকে পরিবর্তনের ব্যাপারে সকলে কিন্তু একমত, সকলে অনেক দূরে গিয়ে এসছেন। এনসিসির ব্যাপারে ভিন্ন মত আছে। তো আমি মনে করি একটা কাঠামোগত থাকতে হবে, সেটা এনসিসি হিসেবে প্রস্তাবিত হয়েছে। যদি রাজনৈতিক দলগুলো এটাতে এক অর্থে নীতিগতভাবে একমত হন যে এই ধরনের একটা কাঠামো তৈরি করতে হবে, তাহলে একটা কাঠামো অন্য নামেও হতে পারে। একটু ইতিবাচক হই, রাজনৈতিক দলগুলো তো অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছেন, তাদের আন্তরিকতা আছে, কমিটমেন্ট আছে। তো আসেন আমরা দেখি আমরা কত দূর অর্জন করতে পারি। স্যার, একটু ভিন্ন একটা প্রসঙ্গে একটা প্রশ্ন একটু স্যার জানতে চাই আপনার কাছে উত্তর। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতির সিদ্ধান্তর চূড়ান্ত প্রক্রিয়া কি হতে পারে? আইনি দিকটা আদালত ঠিক করবে, বিচার হতেই হবে। যারা কমান্ড রেসপন্সিবিলিটিতে ছিলেন এবং যারা এতে অংশগ্রহণ করেছে তাদের বিচার হতে হবে, কারণ এটা মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তার বিচার করতে হবে। এর মধ্য দিয়ে জনগণের যেই দীর্ঘদিনের নিপীড়নের একটা জাস্টিস তৈরি হবে, বিশেষ করে জুলাই আগস্টের যে পরিমাণ ম্যাসাকারটা হয়েছে। আরেকটা হচ্ছে রাজনৈতিক দিক। তো রাজনৈতিক দিকটা হচ্ছে, এটা রাজনৈতিক দলগুলোকেই উপস্থাপন করতে হবে যে তারা কিভাবে এটা মোকাবেলা করতে চান। সরকারের পক্ষ থেকে কার্যক্রম বন্ধ করার কথা বলা হয়েছে, কিন্তু রাজনৈতিক মোকাবেলার জায়গাটা তো রাজনীতিবিদরা করবেন। তারা কিভাবে করবেন, কি পদ্ধতিতে অগ্রসর হবেন, প্রত্যেকে তার জায়গা থেকে কিভাবে সেটাকে মোকাবেলা করবেন, আদর্শিকভাবে মোকাবেলা করা। সাংগঠনিক দিকটা হয়তো আপনি আইনি প্রক্রিয়ায় দেখতে পারেন, কিন্তু রাজনৈতিক মোকাবেলাটা রাজনীতির প্রশ্ন, সেটাকে আপনাকে রাজনীতিবিদদেরকে এটা সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে হবে। আর বাদ বাকি যেটা সেটা হচ্ছে জনগণের কাছ থেকে তো এক অর্থে রায় হয়েছে, তারা তো প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশে 53 বছরের ইতিহাসে তেমন ঘটনা ঘটেনি যে পালিয়ে যেতে হয়েছে। তার মানে হচ্ছে জনগণের দিক থেকে একটা রায় আছে। জুলাই আগস্টে যে ঘটনা প্রবাহ, সেটিকে কেউ আন্দোলন বলছে, বা আন্দোলন বলে এটিকে সীমাবদ্ধ আন্দোলনের ভিতরে না রেখে আবার বিপ্লব বলে, বিপ্লবের পরিসর বা পরিধি যত বলে ততটাও হয়তো বলা যাবে কি না, কিংবা আমরা এটিকে কেন গণ অভ্যুত্থান বলবো? গণ অভ্যুত্থান বলবো তার কারণ হচ্ছে যে এর মধ্যে অভ্যুত্থানের যেগুলো উপাদান, সেই উপাদানগুলো কি? একটা হচ্ছে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষা, 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ, এবং তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে একটা রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, যে শক্তি চাইছে যে সমাজ এবং রাষ্ট্রের কাঠামোগুলোর মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন। আমি এটাকে গণ অভ্যুত্থান বলি এই সমস্ত বিবেচনার থেকেই, যে এটা বিপ্লব নয়। হ্যাঁ, বিপ্লব নয় কেন স্যার? এটা বিপ্লব নয় কারণ হচ্ছে বিপ্লব হলে যে শক্তির উত্থান হওয়ার কথা ছিল এবং রাষ্ট্র কাঠামো সম্পূর্ণভাবে বদলে দেওয়ার কথা ছিল। বিপ্লব হচ্ছে বিদ্রোহ, উগ্র বল প্রয়োগের কাজ, যার দ্বারা এক শ্রেণী অন্য শ্রেণীকে পাল্টে দেয়। এটা হচ্ছে একদম টিপিক্যাল কোটেশন।
তো সেটা হয়নি। এখানে শ্রেণী বিভেদের প্রশ্ন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের চেষ্টাটা হচ্ছে আর কি। ফলে এটা শ্রেণীগত চরিত্র নেই, এটা জনগণের একটা চরিত্র আছে, এবং সেটাই আমরা দেখতে পেয়েছি যে জনগণের অংশগ্রহণে একটি রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, যারা এখন রাষ্ট্র কাঠামোকে বদলে দেওয়ার কথা বলছেন। আমরা স্যার জানি যে আপনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি পরিচিত, কিন্তু আপনার পড়ালেখা আমি যতটুকু জানি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা পড়িয়েছেন, শিক্ষকও ছিলেন। আপনার কাছে সেই জায়গা থেকে স্যার শেষ প্রশ্ন, 5 আগস্টের পরের বাংলাদেশে গণমাধ্যমের উপরে কোনো হস্তক্ষেপ আছে কিনা, কিংবা গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, কিংবা গণমাধ্যম আসলে স্বাধীনভাবে কাজ করছে কিনা? গণমাধ্যম অনেক রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তার অন্যতম কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে গণমাধ্যমের যে রাজনৈতিক অর্থনীতিটা তৈরি হয়েছে, সেটা আসলে অত্যন্ত কোটারি এবং রাষ্ট্র কাঠামোর সাথে গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত। তুলনামূলকভাবে 5ই আগস্টের পরে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান অনেকটা উঁচু উঠেছে, কিন্তু এটাই যথেষ্ট নয়। চাপ কি আছে? অবশ্যই আছে। বিভিন্ন রকম চাপ আমরা দেখতে পাই, মালিকানার চাপ দেখতে পাই, রাজনীতির চাপ দেখতে পাই, রাস্তার থেকে চাপ দেখতে পাই। এই চাপগুলি মোকাবেলা করার জন্য যে ধরনের মিডিয়া সিস্টেম তৈরি হওয়ার দরকার ছিল, সেটা তো তৈরি হয়নি। কারণ না হওয়ার কারণে এই চাপগুলি আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন। এখন সেই জায়গা থেকে বেরোতে হলে একটা বড় রকমের সংস্কার লাগবে মিডিয়াতে। মালিকানার অর্থেই একটা দিক, আরেকটা হচ্ছে নীতি নির্ধারণের দিক থেকে গণমাধ্যম কী করতে চায়, তার নিজস্ব যে স্বাতন্ত্র্য, সেটা তাকে প্রতিষ্ঠা করতে হবে। কিছু ইতিবাচক দিকেও দেখছি, আমরা কথা বলতে পারছি, গণমাধ্যম যা ইচ্ছা যা বলতে চাচ্ছেন তা বলতে পারছেন। সবটা পারছেন কিনা এটা তারা বলতে পারবেন, কিন্তু সবটা না বলতে পারার পিছনে কিন্তু আবার কেবলমাত্র 5ই আগস্টেই ঘটেছে তা কিন্তু নয়। তার আগের যে কাঠামোটা আপনি তৈরি করে ফেলেছেন, সেটাই আপনাকে বাধা দিচ্ছে। আপনি একসময় ফ্যাসিবাদের নিপীড়নের বিরুদ্ধে ন্যূনতম প্রতিবাদ তো করেনইনি, বরঞ্চ তাকে সমর্থন করেছেন। তো তাতে করে কি দাঁড়িয়েছে? আপনি ওই কাঠামোর মধ্যে এইভাবেই তৈরি হয়েছেন যে আপনি স্বাধীনতা নিয়ন্ত্রিত হয়েছে ইত্যাদি। আরেকটা কথা হচ্ছে, সাংবাদিক মহলের সকলেই কি আসলে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল তা তো নয়। তাহলে যারা ছিলেন না তারা ঐক্যবদ্ধ হন, তারা ঐক্যবদ্ধ হয়ে বলুন যে সংস্কারের জায়গাটা কোথায়, কি করতে হবে, কিভাবে ভবিষ্যতে এই পরিস্থিতির মোকাবেলা করা যাবে, কিভাবে এই পরিস্থিতির আশঙ্কা বা সম্ভাবনাকে আমরা বন্ধ করতে পারবো। স্যার অনেক অনেক ধন্যবাদ, এতক্ষণ ধরে কষ্ট করে আজকে আপনার অনেক ব্যস্ততার সময় যাচ্ছে, তারপরেও সময় দেওয়ার জন্য। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। আমরা শেষ করার আগে শুধু এতটুকু প্রত্যাশা করব, আমরা চাই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্র হবে টেকসই, রাজনৈতিক সংস্কৃতি হবে উন্নত সমৃদ্ধ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।